আসসালামু আলাইকুম। শুভ সকাল। সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা ও অভিনন্দন জানিয়ে আমি আমার হিসাব বিজ্ঞান ক্লাসের পাঠদান উপস্থাপন করতে যাচ্ছি। প্রাণের শিক্ষার্থীরা, সাথে আছি আমি নাসরিন আক্তার, সহকারী প্রধান শিক্ষক, মহামণি এংলোপালি উচ্চ বিদ্যালয়, রাউজান, চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা অনেকেই আমার অনলাইন ক্লাস দেখেছো। আমি কয়েকটা বিষয়ের উপর অনলাইন ক্লাস নিয়েছি। হিসাব বিজ্ঞান ক্লাসের উপরও অনেক ক্লাস তোমাদের নিয়েছি। আজকেও হিসাব বিজ্ঞান ক্লাসের সাথে তোমাদের মত বিনিময় করব তোমাদের সাথে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আমাকে আন্তরিক সহযোগিতা করবে, এটাই সবসময় প্রত্যাশা করি। তাহলে চলো মূল বিষয়ে যাওয়া যাক, এবং তোমরা সাথে বই, কলম, খাতা এবং ক্যালকুলেটর প্রয়োজনীয় উপকরণ নিয়ে সবাই বসে পড়ো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে পরবর্তী স্লাইডে যাওয়া যাক। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? এখানে ছবি দেখো, পরপর আমি দুইটা ছবি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা ছবিতে কি দেখতে পাচ্ছ? ছবিতে দেখতে পাচ্ছ কিছু কাগজি নোট দেখতে পাচ্ছ, নগদ টাকা দেখতে পাচ্ছ, এবং দুই পক্ষের মধ্যে, দুইজনের মধ্যে নগদ অর্থের যে আদান প্রদান হচ্ছে সে বিষয়ে তোমরা দুইটা ছবি দেখতে পাচ্ছ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছবিগুলো দেখে আমরা বুঝতে পারবো যে আজকে কোন অধ্যায়টা নিয়ে আলোচনা করব। নিশ্চয়ই তোমরা অনুমান করতে পেরেছো, ধারণা করতে পেরেছো আজকে হিসাব বিজ্ঞানের কোন টপিকটা নিয়ে আমরা আলোচনা করব। ধন্যবাদ সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বলেছো আজকে নগদান বই নিয়ে আমরা আলোচনা করব। তাহলে আজকের পাঠের বিষয় হলো নগদান বই, অধ্যায় 8, হিসাব বিজ্ঞান। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নগদান বই বিষয়ে আজকের পাঠদানের আগেই আমাদেরকে জানতে হবে নগদান বই কি। তাহলে নগদান বই কি আমরা জানবো, এবং নগদান বইয়ের বৈশিষ্ট্য জানবো। এই পাঠদান শেষে যে যে বিষয়গুলো আমরা জানবো, নগদান বই সম্পর্কে ধারণা অর্জন করতে পারবো, নগদান বইয়ের বৈশিষ্ট্য সম্পর্কে বলতে পারবো, নগদান বইয়ের গুরুত্ব সম্পর্কে জানতে পারবো, নগদান বইয়ের প্রকারভেদ সম্পর্কে বলতে পারবো, নগদ প্রাপ্তি ও নগদ প্রদান জাবাদা সম্পর্কে বলতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা প্রথমে এখানে দেখতে পাচ্ছ আমি যেটা বলেছিলাম, আমাদের প্রথমে জানতে হবে নগদান বই কাকে বলে, নগদান বইয়ের সংজ্ঞা। তোমাদের বুঝার সুবিধার্থে, দেখার সুবিধার্থে, পড়ার সুবিধার্থে আমি নগদান বইয়ের সংজ্ঞাটা দুইটা অর্থে সুন্দরভাবে এখানে দেওয়ার চেষ্টা করেছি, সাধারণ অর্থে এবং ব্যাপক অর্থে। একটু আমার সাথে সবাই একটু দেখে নাও। নগদ সাধারণ অর্থে নগদ লেনদেন সমূহ লিপিবদ্ধ করার জন্য হিসাবে যে প্রাথমিক বই ব্যবহৃত হয় তাকে নগদান বই বলে। আর ব্যাপক অর্থে যেটা দেখতে পাচ্ছ তোমরা, যে হিসাব বই হতে নগদ ও ব্যাংক সংক্রান্ত প্রাপ্তি এবং নগদ ও চেকের মাধ্যমে প্রদান সংক্রান্ত যাবতীয় লেনদেন তারিখে অনুযায়ী ধারাবাহিকভাবে লিপিবদ্ধ করা হয় তাকে নগদান বই বলে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নগদান বইয়ের সংজ্ঞার মধ্যে তোমরা দেখতে পাচ্ছ সাধারণ অর্থে এবং ব্যাপক অর্থে। আমি দুটা সংজ্ঞা এখানে লিপিবদ্ধ করেছি, তোমরা যাতে দেখে একটু ভালোভাবে বুঝতে পারো সে কারণে। এছাড়াও তোমাদের যে মেন বইয়ে জেনারেল যে সংজ্ঞাটা আছে, সেই সংজ্ঞাটা হচ্ছে যে বইতে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের সমস্ত প্রকার নগদ লেনদেন অর্থাৎ নগদ প্রাপ্তি ও প্রদান সমূহ মানে পরিশোধগুলো তারিখের ক্রমানুসারে ব্যাখ্যাসহ লিপিবদ্ধ করা হয় সেই বইকে নগদান বই বলা হয়। আসলে ছোট বড় সব ধরনের প্রতিষ্ঠানে প্রতিদিন অনেক রকমের নগদ লেনদেন সংগঠিত হয় আমরা জানি। যেমন কারবারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে হলে কি কি নগদ সংগঠন হচ্ছে, যে লেনদেনগুলা হচ্ছে, নগদে মাল বিক্রি হচ্ছে, দেনাদারের নিকট থেকে টাকা আদায় হচ্ছে, নগদে মাল ক্রয়, পাওনাদারকে টাকার প্রদান, অফিসের বিভিন্ন ধরনের খরচ ইত্যাদি। এই সমস্ত নগদ লেনদেন অর্থাৎ নগদ প্রাপ্তি ও পরিশোধ নগদান বইতে লিপিবদ্ধ করা হয়। নগদান বইতে দুইটা দিক থাকে, ডেবিট দিক এবং ক্রেডিট দিক। ডেবিট দিক এবং ক্রেডিট দিক। প্রতিদিনে বিভিন্ন খাতে নগদ প্রাপ্তি ডেবিট দিকে লেখা হয় এবং নগদ পরিশোধ ক্রেডিট দিকে লেখা হয়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নগদান বইয়ের এই সংজ্ঞার পরপর আমরা যে বিষয়টা একটু দেখব, তাহলে পরবর্তী স্লাইডে যাওয়া যাক। তোমরা আমার সাথে সহযোগিতা করবে। আমি আবারও বলছি, নির্দিষ্ট চক বৈশিষ্ট্যের মধ্যে আমরা পাচ্ছি কি নগদান বইয়ের বৈশিষ্ট্য।
সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নগদান বইয়ের বৈশিষ্ট্য অর্থাৎ নগদান বইয়ের কোন কোন দিকগুলোর কারণে আমরা সুবিধাগুলা পাচ্ছি। নগদান বইয়ে নির্দিষ্ট চক থাকবে, পাকা বহির ন্যায় কাজ করে নগদান বই, মোট নগদ প্রাপ্তি ও প্রদান জানা যায় নগদান বইয়ের মাধ্যমে, নগদ উদ্বৃত্ত জানা যায়, ভুল হওয়ার সম্ভাবনা রাস্তাকে নগদ তহবিলের কে নিয়ন্ত্রণ করে। নগদান বই কি করে? নগদ তহবিলকে নিয়ন্ত্রণ করে। নগদ এই যে নগদান বইয়ে নির্দিষ্ট চক থাকবে, এটা নির্দিষ্ট চকের মধ্যে আমাদের অঙ্কগুলা সমস্যাগুলা করতে হবে। এবং নগদ এই যে মোট নগদ প্রাপ্তি ও প্রদান জানা, নগদ প্রাপ্তি ও পরিশোধকৃত টাকার পরিমাণ জানা। নগদান বই থেকে প্রতিদিনের নগদ প্রাপ্তি ও নগদ পরিশোধকৃত অর্থের পরিমাণ জানা যায়। কিভাবে জানা যাচ্ছে? নগদান বইয়ের মাধ্যমে এটা হিসাব রাখলে মোট নগদ প্রাপ্তি ও প্রদান জানা যাবে। নগদ তহবিলের পরিমাণ জানা যায়। যদি নগদান বই আমরা যদি মেনটেন করি, সবসময় যদি এটা নিয়মিত সংরক্ষণ করি এবং এটা যদি নিয়মিত আমরা নগদান বইতে আদান প্রদানগুলো যদি লিপিবদ্ধ করি, তাহলে কি হবে? নগদ তহবিলের পরিমাণ জানা যাবে। নগদান বই থেকে প্রতিদিনের নগদ তহবিলের পরিমাণ জানা যায়। নগদান বইয়ের ব্যালেন্স হলো একটি নির্দিষ্ট দিনের নগদ তহবিল। নগদ তহবিল জানার জন্য ক্যাশ গণনা করার প্রয়োজন পড়ে না। তাহলে আরো দেখতে পাচ্ছ, নগদ তহবিলে নিয়ন্ত্রণ করে থাকে, ভুল হওয়ার সম্ভাবনা হ্রাস হয়, নগদ উদ্বৃত্ত কত টাকা হাতে নগদ আছে সেটাও জানা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নগদান বইয়ের অনেক বৈশিষ্ট্যের মধ্যে থেকে আমি গুরুত্বপূর্ণ মূল বৈশিষ্ট্যগুলো তোমাদের দেখার সুবিধার্থে, জানার সুবিধার্থে এখানে আমি একটু দিয়েছি, তোমরা একটু সবাই দেখে নাও, একটু মনে রাখবে। এবং এই যে অনলাইন আজকের ক্লাসটা দেখার পর তোমরা যদি আবারও একটু সাথে সাথে যদি আবারও মেইন বই খুলে তোমরা নগদান বইয়ে যে আজকে যে বিষয়গুলো নিয়ে আমি আলোকপাত করেছি বা আলোচনা করেছি, সেগুলো যদি আবার একটু বই খুলে তোমরা যদি আরেকবার একটু সাইলেন্ট রিডিং করো, আরেকবার যদি বুঝে বুঝে পড়ো, তাহলে তোমাদের এই পড়াটা কি হবে? দীর্ঘস্থায়ী হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী দেখি নগদান বইয়ের গুরুত্ব। আসলে নগদান বইয়ের গুরুত্ব মানে প্রয়োজনীয়তা অপরিসীম। নগদ তহবিল যে কোনো প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য এবং নগদ অর্থের সঠিক হিসাব না রাখলে কি হয়? প্রতিষ্ঠানের কার্যক্রমে ব্যাঘাত হয়, প্রায় অসম্ভব হয়ে পড়ে। তাহলে নগদ অর্থের আদান প্রদান নিয়মিত জানা খুবই দরকার এবং সংরক্ষণ করা প্রয়োজন। নগদান বইয়ের মাধ্যমে বিভিন্ন খাত থেকে কত টাকা পাওয়া গেল এবং বিভিন্ন খাতে কত টাকা প্রদান করা হলো তা জানা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে তোমরা নগদান বইয়ের গুরুত্বের মধ্যে যেটা দেখতে পাচ্ছ, ব্যবসায়ের গতিশীলতা, ব্যবসায়ের গতিশীলতা রক্ষা করে, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে, মোট নগদ প্রাপ্তি ও প্রদান জানা যায়, নগদ উদ্বৃত্ত জানা যায়, ভুল ও গড়মিল সমূহ চিহ্নিত করা যায়, ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করা যায়। নগদান বইয়ের গুরুত্বের মধ্যে যে পয়েন্টসগুলো আছে তোমরা একটু খেয়াল করবে। নগদান বইয়ের গুরুত্বের অর্থাৎ নগদান বইয়ের প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ নগদান বই আমরা যদি সংরক্ষণ করি তাহলে ব্যবসায়ের গতিশীলতা বাড়বে, ব্যবসায়ের মধ্যে কোনো ভুল ত্রুটি হবে না, ব্যবসায়ের তহবিলের কোনো তছরূপ বা ভুল ভ্রান্তি হওয়ার সম্ভাবনা থাকবে না এবং নগদ সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। নগদান বইয়ে যখন আমরা সংরক্ষণ করব, সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে, মোট নগদ প্রাপ্তি ও প্রদান জানা যাবে, নগদ উদ্বৃত্ত জানা যায়, আমি কিছুক্ষণ আগে বলেছি, ভুল ও গড়মিল সমূহ চিহ্নিত করা যায়, ব্যাংক উদ্বৃত্তের পরিমাণ নির্ণয় করা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর পড়ে যাচ্ছি নগদান বইয়ের প্রকারভেদ। নগদান বই 4 প্রকার: 1 ঘোড়া নগদান বই, 2 ঘোড়া নগদান বই, 3 ঘোড়া নগদান বই, খুচরা নগদান বই। সুপ্রিয় প্রাণের শিক্ষার্থীরা, একটু দেখে নাও, 1 ঘোড়া নগদান বই, 2 ঘোড়া নগদান বই, 3 ঘোড়া নগদান বই, খুচরা নগদান বই। এরপরে দেখো 1 ঘোড়া নগদান বই। 1 ঘোড়া নগদান বইয়ের সংজ্ঞা হচ্ছে, অপেক্ষাকৃত ছোট আয়তনে ব্যবসা প্রতিষ্ঠান সমূহ 1 ঘোড়া নগদান বই প্রস্তুত করে। অপেক্ষাকৃত ছোট আয়তনে ব্যবসা প্রতিষ্ঠান সমূহ 1 ঘোড়া নগদান বই প্রস্তুত করে। 1 ঘোড়া নগদান বই প্রস্তুতের ছক খতিয়ানের টি চকের প্রায় অনুরূপ। ডেবিট ও ক্রেডিট উভয় দিকে 5টি করে মোট 10টি চক আছে। 1 ঘোড়া নগদান বইয়ের সংখ্যার মধ্যে যেটা পাচ্ছি আমরা, অপেক্ষাকৃত ছোট আয়তনে ব্যবসা প্রতিষ্ঠান সমূহ 1 ঘোড়া নগদান বই প্রস্তুত করে। 1 ঘোড়া নগদান বই প্রস্তুতের ছক খতিয়ানের টি চকের প্রায় অনুরূপ। ডেবিট ও ক্রেডিট উভয় দিকে 5টি করে মোট 10টি চক আছে।
দুই গড়া নগদান বই যে সকল প্রতিষ্ঠান নগদ অর্থ লেনদেনের পাশাপাশি ব্যাংকের মাধ্যমেও লেনদেন সম্পূর্ণ করে তাকে দুই গড়া নগদান বই বলে। এক ঘোড়া নগদান বই অপেক্ষা দুই ঘোড়া নগদান বই অধিক প্রচলিত ও তথ্যবহুল। এটা কিন্তু এমসিকিউতে আসে, তোমরা একটু খেয়াল করবে, সৃজনশীল কতেও আসে। তোমরা এটা খেয়াল করবে যে এক ঘোড়া নগদান বই অপেক্ষা দুই ঘোড়া নগদান বই অধিক প্রচলিত ও তথ্যবহুল। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তাহলে আমরা এক ঘোড়া নগদান বই দুই ঘোড়া নগদান বইয়ের সংজ্ঞাটা এখান থেকে দেখতে পেয়েছি। এরপর আমরা যেটা দেখব তিন ঘোড়া নগদান বই এবং খুচরা নগদান বই কাকে বলে। প্রাণের শিক্ষার্থীরা, তোমরা একটু আমার সাথে দেখো একটু। তিন ঘোড়া নগদান বই প্রস্তুতের ধারা নগদ উদ্বৃত্ত, ব্যাংক উদ্বৃত্ত, মোট প্রদত্ত বার্তা, মোট প্রাপ্ত বার্তার পরিমাণ জানা যায়। উভয় দিকের বার্তা কলামের মোট যোগফল পৃথক পৃথক লেখা হয়, পার্থক্য নির্ণয় করা হয় না। ডেবিট ও ক্রেডিট উভয় দিকে 7টি করে মোট 14টি ছক আছে। কয়টা ছক আছে? ডেবিট ও ক্রেডিট উভয় দিকে তিন ঘোড়ার মধ্যে 7টি করে মোট 14টি ছক আছে। আর খুচরা নগদান বই, খুচরা বা ছোট ছোট খরচগুলোর হিসাব যে নগদান বইতে রাখা হয় তাকে খুচরা নগদান বই বলে। খুচরা নগদান বই প্রধান নগদান বইয়ের মতো একটি প্রাথমিক হিসাবের বই। খুচরা নগদান বই, খুচরা বা ছোট ছোট খরচগুলোর হিসাব যে নগদান বইতে রাখা হয় তাকে খুচরা নগদান বই বলে। খুচরা নগদান বই প্রধান নগদান বইয়ের মতো একটি প্রাথমিক হিসাবের বই। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নগদান বইয়ে তোমরা প্রকারভেদে এক ঘোড়া, দুই ঘোড়া, তিন ঘোড়া, খুচরা নগদান বই, এভাবে তোমরা সংজ্ঞাগুলো দেখতে পাচ্ছ। তোমরা সংজ্ঞাগুলো একটু দেখে নেবে এবং মনে রাখার চেষ্টা করবে। একটু বারবার 2-3 বার যদি তোমরা পড়ো মন দিয়ে, আমি এই কথাটা সবসময় বলি, 2-3 বার যদি একটু মন দিয়ে পড়ো তাহলে তোমরা অবশ্যই এই সংজ্ঞাগুলো মনে রাখতে পারবে। এরপরে যাওয়া যাক বর্তমানে সর্বাধিক প্রচলিত নগদান বই। নগদ প্রাপ্তি জাবেদা আর নগদ প্রদান জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা কাকে বলে? একটি নির্দিষ্ট সময়ে মোট নগদ আন্তঃপ্রবাহ জানার উদ্দেশ্যে সকল নগদ ও নগদ সমতুল্য প্রাপ্তির লেনদেন নগদ প্রাপ্তি জাবেদায় লিপিবদ্ধ করা হয়। নগদ সমতুল্য বলতে নগদে ও যে কোনো চেকে বা এটিএম কার্ডে সম্পূর্ণ লেনদেনকে বোঝায়। নগদ প্রাপ্তি জাবেদার চকটি এমনভাবে তৈরি করা হয় যাতে প্রতিটি নগদ প্রাপ্তির কাজ সহজে বোঝা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, নগদ প্রদান জাবেদা হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের মোট নগদ বহিঃপ্রবাহ জানার উদ্দেশ্যে সকল নগদ ও নগদ সমতুল্য প্রদান লেনদেন নগদ প্রদান জাবেদায় লিপিবদ্ধ করা হয়। এরপরে যে কাজটা করতে হবে, নগদ সমতুল্য বলতে নগদে ও যে কোনো চেকে বা এটিএম কার্ডের সম্পূর্ণ লেনদেনকে বোঝায়। নগদ সমতুল্য বলতে নগদে ও যে কোনো চেকে বা এটিএম অটোমেটেড টেলার মেশিন কার্ডের সম্পূর্ণ লেনদেনকে বোঝায়। নগদ প্রদান জাবেদার চকটি এমনভাবে তৈরি করা হয় যাতে প্রতিটি নগদ প্রদান কাজ সহজে বোঝা যায়। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বর্তমানে সর্বাধিক প্রচলিত নগদান বই নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা। এই বিষয়গুলো একটু আমাদেরকে মনোযোগ সহকারে বারবার পড়তে হবে। হিসাব বিজ্ঞানের পড়াগুলা হচ্ছে আমাদের এখানে যে অঙ্কগুলো থাকবে নগদান বইয়ের, এই রিডিং পড়া থেকে কিন্তু আমাদেরকে অঙ্কের সূত্র, লেনদেন এগুলা বুঝতে হবে। ডেবিট দিকে কোনটা যাবে, ক্রেডিট দিকে কোনটা যাবে, কোনটা এক ঘোড়া নগদান বইতে বসবে এবং কোনগুলা দুই ঘোড়া নগদানে যাবে, কোনগুলা তিন ঘোড়া নগদানে যাবে, আবার টাকার কলামে গিয়ে কোনটা কোন দিকে বসবে। আমাদের যদি এই যে টিউটোরিয়াল পড়াটা যদি মনোযোগ সহকারে আমরা একটু পড়ে নিই তাহলে আমাদের অঙ্কগুলো করতে সুবিধা হবে, কোনো সমস্যা হবে না। বারবার পড়লে আমাদের এই অধ্যায়টা সহজ হয়ে যাবে, কঠিন কিছু নেই। কঠিন হবে কখন? যখন আমরা যদি না পড়ি, মন দিয়ে না পড়ি, বুঝে বুঝে যদি না পড়ি তাহলে সেক্ষেত্রে কঠিন হবে। যদি বুঝে বুঝে পড়ি, মন দিয়ে পড়ি, বারবার অনুশীলন করি তাহলে এই অধ্যায়টা কঠিন মনে হবে না এবং আমরা সহজভাবে আনসার করতে পারবো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে দেখো বিভিন্ন নগদান বইয়ের নমুনা ছক। এখানে এক ঘোড়া নগদান বইয়ের একটা নমুনা ছক তোমরা দেখতে পাচ্ছ। এখানে যে এক ঘোড়া নগদানের যে ছকটা তোমরা দেখতে পাচ্ছ, ডেবিট দিক, ক্রেডিট দিক। আমি আগেও বলেছি যে নগদান বইয়ের দুটো দিক আছে, ডেবিট দিক, ক্রেডিট দিক। ডেবিট দিকে তারিখ, প্রাপ্তি, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা। আর ক্রেডিট দিকে তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, টাকা।
এখানে তারিখের ঘরে যে বিষয়টা লিখবে, নগদান বইয়ের বাম দিক ও ডান দিকে তারিখের ঘরে নগদ লেনদেনের সন লিখবে, মাস লিখবে, তারিখ লিখবে। এই তিনটা জিনিস লিখতে হবে। সন, মাস ও তারিখ লিখতে হয় তারিখের ঘরে। আর প্রাপ্তি বা বিবরণ যেটা বলি আমরা, সেটার ঘরে কি লিখবে? নগদান বইয়ের বাম দিকের বিবরণ করে যে খাতের নগদ টাকা আসে সেই খাতের নাম প্রথমে লিখতে হয় এবং তার নিচে ব্যাখ্যা দিতে হয়। ডান দিকের বিবরণ ঘরে অর্থাৎ প্রদানের ঘরে যে খাতের নগদ টাকা পরিশোধ হলো সেই খাতের নাম লিখতে হয় এবং তার নিচে খরচের বিবরণ বা ব্যাখ্যা লিখতে হয়। আবার অনেক সময় নগদান বইয়ে ব্যাখ্যা লেখা হয় না। এরপরে রসিদ নং যেটা আমরা দেখতে পাচ্ছি ডেবিট দিকে, ও ভাউচার নাম্বার, ভাউচার নং ক্রেডিট দিকে। বাম দিকে রসিদ নাম্বার করে প্রাপ্তি রসিদ নম্বর উল্লেখ করতে হয়। ডান দিকে ভাউচার নম্বরের ঘরে খরচের ভাউচারের নম্বর উল্লেখ করতে হয়। এরপরে খতিয়ানের পৃষ্ঠা নাম্বার। খতিয়ানের যে পাতায় অপর হিসাব কার্ডটি লেখা হয় সে পাতার নম্বর বা পৃষ্ঠা নম্বর এই ঘরে লিখতে হয়। পরিমাণ, এই ঘরে টাকার পরিমাণ লেখা হয়। তাহলে পরিমাণের মধ্যে কি হবে? টাকার পরিমাণ লিখতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দুই ঘরে নগদান বইয়ের মধ্যে আমরা যে চকটা দেখতে পাচ্ছি, ডেবিট দিক, ক্রেডিট দিক, তাও দুইটা দিক, তারিখ, প্রাপ্তি অথবা বিবরণ, রসিদ নাম্বার, খতিয়ান পৃষ্ঠা। এখানে দুই ঘরের মধ্যে টাকার একটা কলাম বেড়ে গেছে, নগদ টাকা, ব্যাংক টাকা। তদ্রুপ ক্রেডিটের সাইডেও নগদ টাকা, ব্যাংক টাকা। তাহলে এক ঘরে নগদান বইয়ের কলাম থেকে দুই ঘরে নগদান বইয়ের কলামে শুধু পার্থক্যটা হচ্ছে কোন জায়গায়? টাকার কলামে গিয়ে একটা কলাম বেড়ে গেল। নগদ টাকার একটা, ব্যাংক ঘর একটা, দুইটা কলাম দুই ঘরে নগদান বইয়ে হবে। এক ঘরে কিন্তু তো ছিল একটা টাকার কলাম, ডেবিট দিকেও একটা টাকার কলাম, ক্রেডিট দিকেও একটা টাকার কলাম। এখানে আবার দুই ঘরেতে গিয়ে কি হচ্ছে? ডেবিট দিকেও দুইটা টাকার কলাম, ক্রেডিট দিকেও দুইটা টাকার কলাম, নগদ টাকা আর ব্যাংক টাকা। তিন ঘরে নগদানে গিয়ে দেখো তারিখ, বিবরণ, রসিদ নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, বাটা টাকা। বাটা টাকা নামে একটা কলাম বেড়ে গেল। ক্রেডিট দিকেও বেড়ে গেল, ডেবিট দিকেও বেড়ে গেল। তাহলে দুই ঘোড়া থেকে তিন ঘোড়ার মধ্যে পার্থক্য হচ্ছে কি? ছকের পার্থক্য হচ্ছে কি? একটা কলাম বেড়ে গেল, সেটা হচ্ছে বাটা টাকা, নগদ টাকা, ব্যাংক টাকা, বাটা টাকা। ডেবিট সাইডে এই তিনটা কলাম টাকার, আবার ক্রেডিট সাইডেও সেম, নগদ টাকা, ব্যাংক টাকা, বাটা টাকা। বাটা টাকার ঘরে বাট্টার পরিমাণ লিখতে হবে। বাট্টা যদি তোমরা দেখো তাহলে এটা বুঝে নেবে যে তিন ঘোড়া নগদান বই করতে হবে, বাট্টার কথা যদি লেখা থাকে। কারণ বাট্টা ব্যবসায়ের প্রচলিত নিয়ম অনুসারে বা ব্যবসায়িক চুক্তির ভিত্তিতে পণ্য বিক্রয়ের মূল্য থেকে বা প্রাপ্য টাকা থেকে নির্দিষ্ট হারে যে পরিমাণ টাকা মকুব করা হয় তাকে বাট্টা বলা হয়। বাট্টা, নগদ বাট্টা এবং কারবারি বাট্টা। এভাবে বাট্টার হিসাবগুলা কিন্তু তিন ঘোড়া নগদান বইয়ের মধ্যে করতে হবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আমরা অঙ্ক করার জন্য যে ঘরগুলো লাগবে, এক ঘোড়া নগদান বই, দুই ঘোড়া নগদান বই, তিন ঘোড়া নগদান বই, এই চকগুলো তোমরা আশা করি বুঝতে পেরেছো। আমি আশা রাখবো যে তোমরা আরো বেশি মনোযোগী হয়ে নিজে নিজে একটু বই থেকে পড়ে চকগুলা দেখে, এবং চকগুলা দেখে শুধু মনে মনে রেখে দিলে হবে না, রাখলে হবে না। এটা তোমাকে কি করতে হবে? নিজেকে প্রচেষ্টা করতে হবে, চেষ্টা করতে হবে তুমি চকটা আঁকতে পারো কিনা, তুমি মুখস্থ পারো কিনা, তুমি নিজে নিজে পারো কিনা। তাই তোমাকে বারবার খাতার মধ্যে এই চকগুলো অঙ্কন করতে হবে। তুমি যখন একাধিকবার চকগুলো আঁকার অনুশীলন করবে, আঁকবে, তখন দেখবে যে তোমার চক আঁকার গেট আপটা খুব সুন্দর হচ্ছে এবং তুমি চকটা সুন্দরভাবে আঁকতে পারছো এবং কোন ঘরে কি লিখবে সেই জিনিসটা তুমি বুঝতে পারছো এবং অঙ্কটা করতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমরা যে স্লাইডে যাচ্ছি, নগদ প্রাপ্তি জাবেদা এবং নগদ প্রদান জাবেদার ছক। নগদ প্রাপ্তি জাবেদার ছক হচ্ছে তারিখ, ক্রেডিট হিসাব কাজ, সূত্র, নগদান ডেবিট, প্রাপ্ত বাট্টা ডেবিট, বিক্রয় ক্রেডিট, দেনাদার ক্রেডিট, অন্যান্য হিসাব ক্রেডিট। এটা হচ্ছে নগদ প্রাপ্তি জাবেদা। আর নগদ প্রদান জাবেদার মধ্যে তারিখ, চেক নম্বর, ডেবিট হিসাব কাজ, সূত্র, ক্রয় ডেবিট, পাওনাদার ডেবিট, অন্যান্য হিসাব ডেবিট, প্রাপ্ত বাট্টা ক্রেডিট, নগদান ক্রেডিট। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটু মনোযোগ সহকারে দেখে নাও আমার সাথে। নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদা তোমরা একটু ভালো করে সবাই দেখে নাও। বর্তমানে সর্বাধিক প্রচলিত নগদান বইয়ের নমুনা একটু সবাই দেখে নাও। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই দেখেছো। এরপরে যেটা আমি স্লাইড একটু রাখি আমার ক্লাসের প্যাটাগজি অনুযায়ী, মূল্যায়নে কয়েকটা প্রশ্ন রাখি, যেটা ইতিমধ্যে তোমাদের সাথে আমি মত বিনিময় করেছি, আলোচনা করেছি। নগদান বই বলতে কি বোঝায় তোমরা অবশ্যই পারবে। নগদান বইয়ের তিনটি বৈশিষ্ট্য বলো। বৈশিষ্ট্যর স্লাইড দেখিয়েছি, ওখান থেকে যে কোনো তিনটা বৈশিষ্ট্য।
নগদান বইয়ের 3টি গুরুত্ব বলো। নগদান বই প্রধানত কত প্রকার ও কি কি? রিসেন্ট কিছুক্ষণ আগে তোমাদের সাথে আমি আলাপ করেছি। সর্বাধিক নগদান বই কত প্রকার ও কি কি? আসলে এগুলা কয়েকটা সংক্ষিপ্ত প্রশ্ন আমি রেখেছি, এর বাইরে কিন্তু অনেক কিছু আছে, তোমরা জানো। এই অধ্যায়টা পড়ে অনেক বিস্তারিত নিজেকে প্রশ্ন করলে আরো অনেক প্রশ্ন বের হবে, অনেক প্রশ্নের আনসার করবে, নিজের এই যে সমস্যাগুলা করবে, অঙ্কগুলা করবে। এখান থেকে এখানে সুবিধা আছে, অসুবিধা আছে, টিউটোরিয়াল অনেক পড়া বইয়ের মধ্যে অন্তর্ভুক্ত আছে। আমি মূল পড়াগুলা তোমাদেরকে দেখার জন্য, তোমাদেরকে বোঝার জন্য, এই অধ্যায় সম্পর্কে ধারণা পাওয়ার জন্য মূল টপিকসগুলো এখানে আমার পাঠদানে এনেছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা একেবারে পাঠের শেষ প্রান্তে চলে এসেছি, যেটাতে বাড়ির কাজটা তোমরা একটু লিখে নাও, সবাই দেখে নাও। একটা বাড়ির কাজ দিয়েছি, একটা দেখবে সেটা না, আমি আবারও বলছি, তোমরা নিজেদের তাগিদে, নিজেদের প্রচেষ্টায়, নিজেদের ভালোবাসায়, নিজেদের প্রয়োজনে, নিজের জন্য তোমরা বসে বসে একটু অধ্যায়টা আরো ভালো করে পড়ে নেবে। ভালো যতই পড়বে ততই শিখবে, তোমরা এটা জানো। নগদ বাড়ির কাজটা লিখো। নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদার পার্থক্য নির্ণয় করো। নগদ প্রাপ্তি জাবেদা ও নগদ প্রদান জাবেদার পার্থক্য নির্ণয় করো। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আবারও রিকোয়েস্ট করব, বাড়ির কাজের মধ্যে তোমরা অধ্যায়টা মনোযোগ সহকারে পড়বে। সেখানে সংজ্ঞা, সুবিধা, অসুবিধা, প্রয়োজনীয়তা, গুরুত্ব এবং ডেবিট দিকে কোন দিকে যাবে, ক্রেডিট দিকে কোন লেনদেনগুলো যাবে, 1 গড়া নগদানে কোনগুলা বসবে, 2 গড়া নগদানে কোনগুলা বসবে, 3 গড়া নগদানে কোনগুলা বসবে, এবং এই যে নগদ প্রাপ্তি জাবেদা, নগদ প্রদান জাবেদা কি এবং ছকগুলা কিরকম, এগুলা তোমরা বাসায় বসে বসে পড়বে। আমি আশা করব তোমরা অবশ্যই এগিয়ে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একেবারে আমি ধন্যবাদের স্লাইড দিয়ে তোমাদের কাছ থেকে বিদায় নেবার জন্য চেষ্টা করব। এখন তোমরা আমাকে বিদায় দেবে, কারণ আমি সুপ্রিয় শিক্ষার্থীদের কাছে আমি চাই, তোমাদের কাছে আমার প্রত্যাশা, সবসময় প্রত্যাশা, তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, কারণ সুস্থ দেহ সুস্থ মনে হচ্ছে শিক্ষা। এখন যে করোনাকালীন মহামারীর কারণে আমাদের যে প্রাতিষ্ঠানিক যে অর্থাৎ ক্লাসের যে কার্যক্রম, পাঠদান যে বন্ধ, সে ঘাটতিকে পুষিয়ে নেওয়ার জন্য অনলাইন প্ল্যাটফর্ম থেকে ক্লাস পরিচালিত হচ্ছে। তোমরা অনলাইন ক্লাসগুলো দেখবে, মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবে, পড়বে এবং নিয়মিত বাড়ির কাজ আদায় করার চেষ্টা করবে। যদি নিয়মিত বিষয়ভিত্তিক যে ক্লাসগুলো হচ্ছে, নিয়মিতভাবে আমরা ক্লাসগুলো দেখে ক্লাসগুলোর বাড়ির কাজ এবং পড়াগুলো যদি আমরা দেখে নিই, সাথে সাথে যদি দেখে নিই, তাহলে আমি মনে করি যে আমাদের সিলেবাস অনুযায়ী আমরা এগিয়ে যেতে পারবো এবং আমাদের সামনে যে লক্ষ্য উদ্দেশ্য, নতুন ক্লাসে যাওয়ার, নিজেকে ওভাবে প্রস্তুত করতে পারবো। সবাই এটা চেষ্টা করবে যাতে নিজেকে নতুন ক্লাসে নিয়ে যেতে পারো এবং সাথে যাতে ক্লাসের পড়াগুলা যাতে আমরা বুঝে পড়ে নিজের মাঝে জ্ঞান আহরণ করে যাতে আমরা নতুন ক্লাসে যেতে পারি। এটা বাসায় তোমরা এখন অনেক বড় হয়েছো, আমি মনে করি ক্লাস 9-এর স্টুডেন্ট অনেক কিছু বুঝে, অনেক কিছু জানে। তোমরা এখন কিন্তু নিজেকে বুঝতে পারছো, বর্তমান যে বিশ্বের যে সমস্যা, একেবারে মহামারীর যে সমস্যাটা তোমরা জানো, এই সমস্যা থেকে উত্তরণের জন্য, ওভারকাম করার জন্য নিজেকে কষ্ট করতে হবে, পরিশ্রম করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের প্রতি আবারও অনেক অনেক আন্তরিকতা রেখে, তোমাদের প্রতি সবটুকু ভালোবাসা রেখে আমি আমার পাঠদানের শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ঘরে থাকবে, বাসায় থাকবে, সুন্দরভাবে পড়াশোনা করবে, এদিক ওদিক ঘোরাফেরা করবে না, স্বাস্থ্যবিধি মেনে চলবে, অপ্রয়োজনীয়ভাবে বাইরে যাবে না, নিজেকে যাতে নিরাপদ রাখতে পারো, নিজে সচেতন হবে এবং অন্যকেও সচেতন করে তুলবে, এটা আমি প্রত্যাশা করব তোমাদের কাছ থেকে। সম্মানিত শিক্ষক মন্ডলী, অভিভাবকবৃন্দ, ভিউয়ার্স এবং শ্রদ্ধেয় সকল স্যারদের প্রতি আবারও ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার ক্লাসের পাঠদান সমাপ্তি ঘোষণা করছি। আসসালামু আলাইকুম।